এই দেশ বঙ্গবন্ধুর দেশ, এই দেশ শেখ হাসিনার দেশ, এই দেশ মুক্তিযুদ্ধের দেশ। এই দেশকে হারিয়ে আমরা সুখে সুবাহত, আমরা সবাই বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক। আমরা চাই সবাইকে রাজনীতি করে টুটার জায়গা টুটা রইল, মেধার আর হলো না যেটা, রাস্তার থেকে টুটাই এসে হয়ে গেল নেতা। এতে কোনো দুঃখ ছিল না, ছিল না কোনো কষ্ট, কষ্ট পেলাম এক জায়গায়, সাজানো একটি বাগান ছিল হয়ে গেল নষ্ট। বিচার একদিন হবে তোমাদের এই মাটিরই বুকে, সময় যতটুকু পাও না তোমরা দেখো একটু সুখে। আওয়ামী লীগ অতি শিগগির এবং ঈদের আগে কিংবা ঈদের পর, ঈদের আগে না ঈদের পর আওয়ামী লীগ ফিরবে এবং কি ফিরাবে। রিস্কাপতি এবং কি নৌকার প্রতি যারা আছে তারাই আওয়ামী লীগকে আনবে এই বাংলাদেশে, তাদেরকে আনা লাগবে না। এই বাংলাদেশে তারাই আনবো, যেমন এক টিকা করে হোক। রিস্কা চালক না খালি একটা মাসুম বাচ্চাও বলতে আছে আওয়ামী লীগ আসবে অতি শিগগিরে, আপনারা রেডি থাকুন। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। গাজীপুরের মাটি, ছাত্রলীগের ঘাঁটি, গাজীপুরের মাটি। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এক মুজিব লোকান্তরে শেখ হাসিনা, শেখ হাসিনা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ 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 মুজিব, মুজিব ছাড়া বাংলায়। জনাব নাহিদ ইসলাম, আপনি কোথায়? তুহিন ফারহানার সেই 5 জনের একজন কেন আপনি নন? জনাব হাসনাত, আপনি কোথায়? তুহিন ফারহানার সেই 5 জনের একজন কেন আপনি নন? বাইরে যে গলা ফাটান দেশের পক্ষে, আর সংসদে যে তার ঠিক উল্টো যাত্রা, এটি বাংলাদেশের জনগণ গণ অভ্যুত্থানে হাজারো শহীদ এটি কোনোভাবেই গ্রহণ করবে না। সংসদে একজন স্বতন্ত্র প্রার্থী আছেন, নির্বাচিত প্রতিনিধি আমাদের মাননীয় তুহিন ফারহানা। তিনি আফসোস করে আমরা তাকে বলতে শুনলাম, তিনি বললেন যে সংসদের নিয়ম অনুযায়ী যদি আজকে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে কথা বলতে হয় তবে 5 জন সংসদ সদস্যের অনুমতি লাগবে। জনাব নাহিদ ইসলাম, আপনি কোথায়? তুহিন ফারহানার সেই 5 জনের একজন কেন আপনি নন? একটা পরিবারে 22 জন মানুষ অকাতরে প্রাণ দিয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কেনই দেশকে ভালোবাসে? আপনার আমার বাবা আল্লাহ নিয়ে গেছে, তারপরে আমরা তাদের কথা চিন্তা হলে এখনো কাটি করি, এখনো আমাদের খারাপ লাগে। আর একটা মানুষ উনি বিদেশে গিয়েছেন, যাওয়ার পরে উনি শুনেছেন ওনার পরিবারে মা নেই, বাবা নেই, ভাইরা নেই, ইভেন তার ছোট ভাইটিকে পর্যন্ত পিষে মারা হয়েছে। আপনি হলে আপনি কি করতেন? আমি কি করতাম? তো আপনার কি মনে হয় এই দেশের জন্য কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার ডোনেটিং নেই? বঙ্গবন্ধু শেখ মুজিব ওনার কি ডোনেটিং নেই? আমরা এতটাই বেঈমান, এতটা হারামি হয়ে গেছি যে একটা মানুষের পরিবারে 22 জন। আপনি দেখেন পৃথিবীতে কোন দেশের মন্ত্রী আছে যার পরিবারে এভাবে মেরে লুটপাট করে ফেলা হচ্ছে? আজকে আপনি হলে কি করতেন? আমি হলে কি করতাম? দেশের 20 কোটি মানুষের কাছে আমার এই প্রশ্ন, আর সবার কাছে কোশ্চেন করতে চাই যে শেখ হাসিনা পরিবারে 22 জন মানুষকে এভাবে মেরে ফেলা হয়েছে, ধূলিসাৎ করে ফেলা হয়েছে, আপনারা হলে কি করতেন? সেই মন্ত্রীকে আপনারা এখন যারা খারাপ বলছেন, আমার কমেন্ট বক্সে গিয়ে আপনারা বিভিন্ন রকম বাজে কথা বলেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কারণ যাদের পরিবার আছে, যারা পারিবারিক ভাবে জানে যে বাপ ভাই মারা গেছে, তাদের 2 হাতে আমরা যারা জানাজা দিয়েছি, কবর দিয়েছি, আমরা এখনো শেষক ভুলতে পারি না। আর উনি একটা মহিলা হইলে তখন তার বয়সী বা কত ছিল? তার বাবা, তিনি হঠাৎ ফোনে শুনতে পেলেন যে তার বাবা মারা
গেছে, তার বাবা মা মারা গেছে, ইভেন তার ছোট ভাইটা নাবালক যে এখনো ছেলেই হয়ে উঠতে পারলো না, যে জীবনের স্বাদ নিল না, গন্ধ নিল না, সেই বাচ্চাটাকে পর্যন্ত আপনারা পিষে মেরেছেন। তাহলে ওই পরিবারের মেয়ে হয়ে এই দেশের প্রতি তার মর্যাদা থাকবে না, তার থাকবে না, কার থাকবে? এটা সাধারণ জনগণের কাছে আমার প্রশ্ন, যে আপনারা আজকে জবাব দিয়ে যাবেন। আপনার পরিবারে যদি 22 জনের হবে অকাতরে মেরে ফেলা হয়, কারণ লাস্টটা পর্যন্ত আপনারা না দেখেন, আপনারা হলে কি করতেন? আপনাদের কাছে আমার কোশ্চেন। জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে, দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা, 7ই মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়াউর রহমানকে বাদ করতেছেন, আপনি 9 জন সেক্টর কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আতাউল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন, যে হুজুর বাসারি 9ই মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পক্ষে আপনি সেই 9ই মার্চের সেই হুজুর বাসারিকে আপনি অপমান করতেছেন। তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত, ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায় রে নরধম নরপশু, এবং কি বলে ওটাকে, বর্বরের দল। তৎকালীন সময় আসম আব্দুর রব তিনি পরবর্তীতে জাসদ গঠন করে, তার থেকে তো বিরোধিতা বঙ্গবন্ধুর বেশি কেউ করেনি। তিনিই বলেছেন বঙ্গবন্ধুর পায়ের কাছে তিনি বসা ছিলেন, এবং যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা এবং জয় বাংলা স্লোগান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে ওঠেন। পরিবর্তন করলেই কোনো জিনিসের পরিবর্তন হয় না। পরিবর্তন কি? পরিবর্তনটা গ্রহণ করছে কেউ গ্রহণ করছে। আপনি দেখেন আজকে টিভি চ্যানেলের একটা পোস্ট দেখেন 7ই মার্চ নিয়ে, সেখানে 20 কের ভিতর 18 কে লাভ রিয়েক্ট করে, তার ভিতর 500 কে আপনার কেয়ার রিয়েক্ট করে। কি হয়েছে তাতে? হয়েছে নাকি তাতে? পরিবর্তন কে গুনায় ধরে? কে ধরে? পাকিস্তান চাপাই দিছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু চাপাই দিছিল, কেউ গুনায় ধরছে? কেউ গুনায় ধরছে? 6 দফারে রাষ্ট্রদ্রোহিতার সামিল দিছিল, বাঙালি গুনায় ধরছে। 69-এ গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কুটছল উঠাইছিল, গুনায় ধরছে। 70-এর নির্বাচনে বলছিল যে শেখ মুজিবকে ভোট দেওয়া মানে ভারতকে ভোট দেওয়া, ভারতের দালালি করা, কেউ গুনায় ধরছিল? কেউ গুনায় ধরছে? কারণ মানুষ জানে যে ভারতের মতো একটা রাষ্ট্র আর বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র, বাংলাদেশের 28টা রাষ্ট্রের মতো একটা ভারত, সেখানে ভারতের একটা প্রদেশে যা লাগে তা বাংলাদেশে উৎপাদনও হয় না। মানুষ সুযোগে নাই, মানুষ এখন সজাগ। পরিবর্তন করলে তাতে কিচ্ছু আয় যায় না। ওই সরকারি বই থেকে পরিবর্তন করুক, তাতে কি মানুষ শুনবে না? এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। কোন নেতায় বলতে পারছে? এরকম বক্তব্য দিতে পারছে? কোন নেতায় বলতে পারছে সুদৃঢ় এবং সুকৌশলী ভাবে? পারে নাই। পারবে কেমনে? দেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা থাকতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণে তিনি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং এই দেশের মানুষের মুক্তির বীজ বপন করে। সেই ভাষণের ভিতর নিহিত ছিল স্বাধীনতার সেই যুদ্ধের প্রস্তুতি। 26শে মার্চ ঘোষণা হয়ে গেল, আর যুদ্ধ হয়ে গেল কেন? একদিনে কি যুদ্ধের প্রস্তুতি হয়েছিল? 7ই মার্চের ভাষণের পর সমগ্র জাতি বুঝে গিয়েছিল যে আমাদেরকে যুদ্ধের ময়দানে নামতে হবে। যুদ্ধের দামামা বাজছে, পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হতে উৎখাত করতে হবে। সেই ম্যান্ডেট নিয়ে সমগ্র বাঙালি জাতি 7ই মার্চের তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সরদি উদ্যানে নারী, পুরুষ, যুবক, যুবতী, কৃষক যার যার স্থান থেকে ছুটে এসেছিল। কেন ছুটে এসেছিল? যুদ্ধের প্রস্তুতি কিভাবে গ্রহণ করা যায় তা শুনতে। যুদ্ধে প্রস্তুতিতে বঙ্গবন্ধু কি বলেছে? আমি যদি নাও থাকি, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাবে। এখানে বঙ্গবন্ধু কি একেবারে পরিপূর্ণভাবে বলে দিয়েছে যে তার অনুপস্থিতিতে কি করতে হবে? সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধু নেই, সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধুকে কারাগারের ওই অন্ধকার প্রকাশে যদি রাখে, আমরা সংগ্রাম করব। নেতা তো সে যে নেতা জেলে যাওয়ার পর তার আদর্শের উপর ভিত্তি করে যুদ্ধ হয়। আপনি দেখুন নেলসন ম্যান্ডেলা, তিনি জেলে ছিল, তার আদর্শের উপর ভিত্তি করে সংগ্রাম হয়েছে। নেতারা তো কখনো মারা যায় না, নেতা তো থাকে মহিয়ান। এমন জীবন করিবে ঘটন, হাসিলে তুমি কাঁদিবে ভুবন। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু সমগ্র বাঙালি জাতির কাছে একটা অবিসাংবাদিত নেতা। 1952 সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির অস্তিত্বের প্রথম সুর। যে অস্তিত্বের সুরে গলা লাগিয়ে বাংলার দামাল ছেলেরা, বাংলার মানুষ 200 বছরের পরাধীনতা, গোলামি, উপনিবেশী এবং জালেমদের বিরুদ্ধে সংগ্রামে আত্মনিয়োগ করেছিল। 1954 সালের প্রাদেশিক নির্বাচন, 1958 সালে প্রাদেশিক নির্বাচন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 66-এর 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন। এই নির্বাচনে সমগ্র বাঙালি জাতি বঙ্গবন্ধু তথা আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠ আসনে তারা রূপায়িত করে। এটা কেন করে? 6 দফা ছিল বাঙালির মুক্তির সনদ। 6 দফার সাথে 70 রিলেটেড, 70-এর সাথে 71 রিলেটেড। এবং 71-এ আমি যদি বিএনপির ভাষায় বলি, বিএনপি বলে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধুর পক্ষে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে। জেনারেল জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে, দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা,
7ই মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়র রহমানকে বাদ করতেছেন, আপনি 9 জন সেক্টর কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আতাল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি হচ্ছে তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন, যে হুজুর বাসারি 9ই মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পক্ষে আপনি সেই 9ই মার্চের সেই হুজুর বাসারিকে আপনি অপমান করতেছেন। তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত। ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায় রে নরধম নরপশু এবং কি বলে ওটাকে বর্বরের দল। তৎকালীন সময়ে আসম আব্দুর রব তিনি পরবর্তীতে জাসদ গঠন করে, তার থেকে তো বিরোধিতা বঙ্গবন্ধুর বেশি কেউ করেনি। তিনিই বলেছেন বঙ্গবন্ধুর পায়ের কাছে তিনি বসা ছিলেন এবং যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা এবং হচ্ছে জয় বাংলা স্লোগান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে উঠেন। তাইলে যে বিরোধিতা করলো বঙ্গবন্ধুর সে সত্য কথা বললো, আর আপনার তখন জন্ম হয় না, আপনি বলেন জয় পাকিস্তান। কি একটা অবস্থা, মানে চাপাইয়ে দেওয়ার একটা প্রতিযোগিতা। আর কদিন তো পারবো যে গোলাম আজম জাতির পিতা, গোলাম আজম জাতির পিতা যিনি বাংলাদেশের রাজাকার কমান্ডারের প্রধান কমান্ডার ছিল, তারে বানাইবে জাতির পিতা। আমরা সব বুঝি, আমরা বাঙালি জাতি, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা পান্তা ভাত খেতে অভ্যস্ত, আমরা রৌদ্রের সেই রৌদ্রদাহ তাপ সহ্য করতে অভ্যস্ত, আমরা সেই বর্ষার সেই নিদারুণ বৃষ্টি সহ্য করতে আমরা অভ্যস্ত, আমরা পদ্মা মেঘনা যমুনার তীরে বসে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে অভ্যস্ত, আমরা কপটতাকে, আমরা অধর্মের গ্লানিকে, আমরা অসত্যকে রুখে দিতে আমরা অভ্যস্ত, আমরা বাঙালির শান বাঙালির মান রক্ষায় অভ্যস্ত। যদি কোনো কতিপয় শ্রেণী, যদি কোনো স্বার্থান্বেষী মহল মনে করে 7ই মার্চের দরকার নাই, যা দরকার নাই, অসুবিধা কি না, যা লাগবে না, তোমরা যেভাবে 7ই মার্চকে উপস্থাপন করবো ও 7ই মার্চ আমার লাগবে না। বঙ্গবন্ধু বলছে যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। বঙ্গবন্ধু বলছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু বলেছে আমি যদি নাও থাকি, হুকুম দেবার নাও পারি, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাও। বঙ্গবন্ধু বলে গিয়েছে ওদেরকে ভাতে মারবো, ওদেরকে পানিতে মারবো, আর যদি আমার ভাইয়ের উপর হত্যা করা হয় তাহলে এর পরিণাম ভালো হবে না। বঙ্গবন্ধু বলেছে সৈন্যবাহিনী সুন্দর ব্যারাকে, সৈন্যবাহিনী সুন্দর রাজপথে না, কারণ গণতান্ত্রিক দেশে গণতন্ত্র চর্চা মানুষ করবে। আপনি সৈন্যবাহিনীকে মাঠে নামিয়ে আপনি মানুষের ভোটাধিকার, মানুষের অধিকার, মানুষের মানবাধিকার, মানুষের পলিটিক্যাল রাইট, মানুষের সিভিল রাইট, মানুষের ফান্ডামেন্টাল রাইটকে আপনি নস্যাৎ করবেন, তা তো হবে না। এটা বঙ্গবন্ধু শিখিয়ে গিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র দল, এই দেশ প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ, এই দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ, এই দেশের ওয়ারিশ আওয়ামী লীগ, এই দেশের হকদার আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া বা কখনোই বাংলাদেশ স্বাভাবিক সঠিকভাবে পরিচালনা হতে পারে না। তাই আমরা চাই আওয়ামী লীগ সরকার আবার আসুক, ফিরে আসুক। আমরা প্রয়োজনে আবার আন্দোলনের জন্য আমরা মাঠে নামবো। আমরা দেখি আরো কিছুদিন দেখি এরা যদি সঠিকভাবে দেশ পরিচালনা করতে না পারে, বাধ্যগত আমরা আওয়ামী লীগের জন্য আমরা বুকের রক্ত রাজপথে দিব এবং আন্দোলনে মাঠে নামবো। আমরা চাইলে বঙ্গবন্ধু ধ্বংস হবে না। যার যে আপনার রাজনীতির ইতিহাস 24 বছর বারবার কারাবরণ করেছে, আপনি করেছেন, আমি করেছি, আমার বাবা করেছে, উপদেষ্টারা কেউ করেছে, সুধী মহাজন করেছে, কেউ করেছে, কেউ করেছে, আপনি বলেন তাহলে তিনি বঙ্গবন্ধু না কে বঙ্গবন্ধু? চাইলে বানচাল করা যাবে, তার ভূমিকা আছে, থাকবে, এবং আমরা রক্ত দিয়ে সেটাকে লালন করি। এবং আমরা এখনো জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি আমাদের গর্ব ইতিহাস। তারা তো ভুলে গেছে বীরঙ্গনাদের কথা, যে বীরঙ্গনারা কিন্তু এখনো বাংলাদেশে আছে, এখনো কিন্তু আমাদের মধ্যে মুক্তিকামী নারীরা আছে, এখনো কিন্তু ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা আমি শুধু একটা ডাকের অপেক্ষা আছে সবাই। দেশে যেভাবে চলছে এভাবে চলতে পারে না। এভাবে কি একটা দেশ চলতে পারে? সমস্ত কলকারখানা বন্ধ, গার্মেন্টস গুলি বন্ধ, সব বিকল হয়ে আছে। আজকে রিকশাওয়ালারা খেতে পায় না কেন? আপনারা কি চাচ্ছেন? আপনারা একা থাকবেন, আমরা ওয়াসার পানিতে বিষ দেন, আমরা খেয়ে সবাই মরে যাই। তাহলে তো মুক্তিযুদ্ধকে পারবেন আপনারা অমীমাংসিত বলতে? সেই 71 থেকে কার্য পরিচালনা হচ্ছে এখন পর্যন্ত, আপনারা সে এক কথাই বলে যাচ্ছেন যে মুক্তিযুদ্ধ বলতে কিছু নেই। মুক্তিযুদ্ধ বলতে কিছু না হলে এই দেশের যে ভৌগোলিক সীমারেখা কিভাবে এভাবে মানে সুরক্ষিত আছে? আপনি আমার এই কথার উত্তর দেন। যদি মুক্তিযুদ্ধ অমীমাংসিত হবে, আপনি আমার এই 4টা কথার উত্তর দেন। এই দেশের ভৌগোলিক সীমারেখা কিভাবে এখনো অলঙ্ঘিত রয়েছে? কিভাবে কোনো কক্সবাজার অন্যের হাতে, কেন এখন কক্সবাজার চলে গেল? কি কারণে চলে গেল? কি কারণে এখনো একটা যুদ্ধ বিমান বাংলাদেশে ঢুকতে সাহস পায় না? কার কারণে, কি জন্য? চাইলেই কিন্তু সব ধ্বংস করে দেওয়া যায় না। 71 আমাদের জাতির ইতিহাস, সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড 71 71। এবং বঙ্গবন্ধুর যদি কোনো ভূমিকাই না থাকে তাহলে বঙ্গবন্ধুর নামটা এলো কোথেকে? তার নাম তো শুধু শেখ মুজিবুর রহমান। আমাকে এই কথার উত্তর আগে দিতে হবে। 2 নম্বর কথা, তিনি যে বঙ্গবন্ধু কথাটা, এটা কি উনি নিজে নিজের নামের সাথে যুক্ত করেছিলেন? বাংলার লোক তাকে যুক্ত করেছিল। জাতির পিতাকে উনি নিজের গায়ে নিজে লাগিয়েছেন। কখন একটা মানুষ পিতা বলে? কখন একটা মানুষ পিতা বলে? এবং সেটা হচ্ছে মানে সারা দেশের পিতা। যখন সবাই খেয়াল করেছে যে সে তো আমাদের পিতার মতো শাসন করে, আমাদের দেশকে পিতার মতো আগলে রেখেছে, সে জায়গা থেকে বঙ্গবন্ধু এসেছে। এবং বঙ্গবন্ধুর যদি কোনো মানে ভূমিকাই না থাকবে, সারা পৃথিবীতে আমাদের বাদী দিলাম, পৃথিবীতে সারা আমেরিকা, ইংল্যান্ড, লন্ডন এরা কেন বলে জাতির পিতা? এখনো সেই কথা বলেন, বঙ্গবন্ধু কেন বলে? তাদের মুখটা কি চুপ করাই দিয়েছেন না? এখনো কিন্তু পেইড করা রাজাকাররা পেইড হয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তারা কিন্তু পেইড হয়ে বিভিন্ন মঞ্চে, বিভিন্ন জায়গায়, ইভেন আপনি দেখবেন এই মিছিলেও তারা আছে। আমি নাম বলতে চাই, আপনি দেখবেন এই মিছিলেও তারা আছে। তাহলে শেষটা হলো কোথায়? 71 এবং বঙ্গবন্ধু আমাদের রক্তে রক্তে মিশে আছে। বঙ্গবন্ধু কারো কেনা সম্পত্তি না, ইভেন আওয়ামী লীগেরও কেনা সম্পত্তি না। বঙ্গবন্ধু প্রত্যেকটা মানুষ, এই যে এখানে যত
মানুষ দেখবেন, কৃষক দেখবেন, চামার দেখবেন, মুচি প্রত্যেকের। এবং জয় বাংলা এটা কিন্তু আওয়ামী লীগের একা কেনা কোনো কথা না, এটা আমাদের সবার রক্তের কেনা। হয়তো আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আমার নানা আমার বাবা মুক্তিযুদ্ধ করেছে, আমার চাচা করেছে, আমাদের প্রত্যেকের মুক্তিযুদ্ধ। সেই জায়গা থেকে আমরা কোনোভাবেই মুক্তিযুদ্ধকে অমীমাংসিত মানতে রাজি না। চাইলে কি বঙ্গবন্ধু আজকে মিশে যাবে মাটির সাথে? কোনোদিনও না। একটা মানুষ তার রাজনীতির 24 বছরের মধ্যে 12 বার সে কারাবরণ করেছে শুধুমাত্র দেশের জন্য। শুধুমাত্র আপনি একটা নেতা নেত্রী দেখান, আপনি একজনকে দেখান, নেতা নেত্রী সবাই হতে চায়, কিন্তু চাইলে কি পারা যায়? 24 বছরে উনি 12 থেকে 14 বার কারাবরণ করেছে। কয়জন নেতা আছে আজকে? চাইলে কি একটা উপদেষ্টা, চাইলে কি আমাদের বয়সী কেউ চাইলে দেশের মন্ত্রী হতে পারবে, উপদেষ্টা হতে পারবে? কি ব্যাকগ্রাউন্ড আছে আপনার? কি আছে আপনার? আপনি বঙ্গবন্ধু কি কারো একজনের? আমি তো কোনো দল করি না, আমি তো সাধারণ মানুষের কাতা থেকে কথা বলছি। বঙ্গবন্ধু রিক্সাওয়ালার, বঙ্গবন্ধু চামারের, মুচি সবার বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু জয় বাংলা কি কারো কেনা স্লোগান? প্রত্যেকের বঙ্গবন্ধু, প্রত্যেকের ভাষা হচ্ছে জয় বাংলা। তো এটা তো যেই বলুক যে অমীমাংসিত, সে নিজে অমীমাংসিত, সেই দেশেরই মানুষ না, সেই দেশের কেউ না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন রাশিয়া, চীন, জাপান সবাই যুদ্ধে লিপ্ত, সেখান থেকে উনি একটা মহানায়কের মতো তার কাজ তিনি করে নিয়ে এদেশে এসে আমাদের এই মেট্রো রেল উপহার দিয়েছেন। আমরা পদ্মা সেতুর মতো সেতু করার সাহস করেছি। আমরা কি গরিব দেশ? সারা জীবন দেখানো হয়েছে যে আমরা গরিব দেশ, আমরা তলাবিহীন ঝুড়ি। উনি একটা মহিলা মানুষ হয়ে উনি এই কাজগুলি করে দিয়েছেন, কারণ উনি দেশকে চান নাই কখনো কারো কাছে দেয়। উনি তো সবসময় বলেছেন আমেরিকাকে দেশ দিয়ে দিলে উনি সবচেয়ে ভালো থাকবেন। জুলাই যোদ্ধারা কিন্তু অলরেডি মাইনকাতি পায় ফাইসা গেছে। এই যে আসিফ মাহমুদ সহ তথাকথিত জুলাই যোদ্ধা যারা আছে, এদের যে ভাই সামনে কি কঠিন সময় আসতেছে, এদের জন্য ভয়ঙ্কর সময় অপেক্ষা করতেছে। আওয়ামী লীগ দল যদি ক্ষমতায় আসে, এই জুলাই যোদ্ধাদের তো কোনো অস্তিত্বই থাকবে না। অনেকে তো আবার এটাও বলে এই জুলাই যোদ্ধাদের কবর থেকে তুলে এনেও শেখ হাসিনা শাস্তি দিবে। এনসিপি নেতা নাহিদ ইসলাম বলতেছে, পুলিশ হত্যার জন্য যদি জুলাই যোদ্ধাদের নামে মামলা করা হয়, তাহলে আমিও রাজাকার হত্যায় মুক্তিযোদ্ধাদের নামে মামলা করব। ভাইরে ভাই, আমার তো মনে হইতেছে এই নাহিদ ইসলামের মাথার তারটার জল্লা একদম বাষ্ট হয়ে গেছে। এই কারণে এইসব আবল তাবল পাগলামি সাগলামি কথাবার্তা বলতেছে। কিসের সাথে কিসের তুলনা করছে? পুলিশ কি রাজাকার ছিল? 1971 সালে রাজাকারদের যে ভূমিকা, পুলিশ কি সেই ভূমিকা পালন করছে? কিসের সাথে কি তুলনা করতেছে? অনেকেই বলেন যে পুলিশ হত্যার বিচার কেমনে করব, প্রমাণ নাই। এই যে প্রমাণ এখানে আছে, শুনে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। সব পুলিশ ভিতরে, পুলিশ মারা গেলেই তাদের স্বাধীন। এই যে শুনুন, সব পুলিশ ভিতরে আছে, সব পুলিশ ভিতরে। এই মুহূর্তে ইনাজপুর থানা আমরা বলতেছি সব পুলিশ ভিতরে। ইনশাআল্লাহ তো আমাদের তাদের কোনো রেহাই নেই। হত্যা বিচার করুক আর না করুক, এদের কোনো রেহাই আর নাই। ভবিষ্যৎ ইতিহাস এটা রচনা হয়ে গেছে। এটা তো তাদের আত্মস্বীকৃত বহুত ভিডিও আছে, অডিও আছে, ধরে নেওয়ার দরকার নাই। সিরাজগঞ্জের এনায়েতপুর না কোথায় যেন একটা এসে 14 জন না 19 জনকে পোড়াই মারছে। একজন মহিলা কনস্টেবল, সে বলতেছিল যে আমি প্রেগনেন্ট, আমি অন্তঃসত্ত্বা, তাকেও মারছে। এরা কি মানুষ না অমানুষ? অমানুষদের যদি বিচার মানুষের সমাজে না হয়, তাহলে সেই সমাজটা কি শেষ জঙ্গলের না পশুদের? আমরা যদি বেঁচে থাকি দেখতে পারবো 5 তারিখ একমাত্র পুলিশ হত্যা দিবস হিসেবে পালিত হবে। আপনারা এটা লিখে রাখতে পারেন। 5 তারিখ একমাত্র পুলিশ হত্যা দিবস হবে, কোনো রকম কোনো জুলাই সনদ কিছুই হবে না। একমাত্র পুলিশ হত্যা দিবস হিসেবে 5 তারিখ পালিত হবে, কারণ এটা তাদের ম্যাটিকুলাস ডিজাইন ছিল। আগে জামাতের বিচার করতে হবো, কারণ 71 যুদ্ধ অপরাধ দিয়েছিল জামাতের বিচার আগে করতে হবো। শেখ হাসিনা কি করতে, শেখ হাসিনা বিচার পরে করতে হইব। জামাতের আমি নারীগুলো সম্মেলন করে, আবার ওই ছেলেগুলোকে বৈঠক শেষ হয়ে যাওয়ার পরে ছেলেদের বলে ছেলে বন্ধুরা চলে যাও, মেয়ে বন্ধুরা থাকো। মেয়ে বন্ধুগুলো কি করবা? ফুর্তি আনন্দ করবা? ওই ছেলেরা দেখবে দেখে ছেলে বন্ধুরা চলে যাও। এই সমস্ত ভণ্ডামি, এগুলো জীবনে ইসলাম কায়েম করতে পারবে না জামাত। জামাত ইসলাম মানে ইসলাম না, ইসলাম নামটা বাদ দিলে ভালো হতো। এরা সম্পূর্ণ দাজ্জালের দল। এরা পুরো দেশে হাজার হাজার 5ই আগস্টের পরে হাজার হাজার আলেম ওলামাদেরকে, ইমাম মুয়াজ্জিনদেরকে বেইজ্জতি করছে, চাকরিচ্যুত করছে। হাজার হাজার মাজার, আল্লাহর ওলিদের খানকাকে এরা ভাঙচুর করছে। এরা এ দেশের স্বাধীনতা বিরোধী। এরা হিন্দু মুসলমানদের মাঝে দাঙ্গা বাজাইতে চায়, যেভাবে পাকিস্তান করেছিল। 26 স্লোগান দেয়ায় তরুণীকে গ্রেফতারের ঘটনায় সমালোচনা করেছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি মহসিন রশিদ। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, জয় বাংলাকে অপরাধ গণ্য করা হলে আমাদের পাকিস্তান জিন্দাবাদে ফিরে যাওয়া উচিত। মহসিন রশিদ বলেন, জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য পুলিশ কিভাবে একজন তরুণী ও শিশুদের গ্রেফতার করতে পারে তা বুঝতে পারেন না তিনি। অন্যরা হত্যা মামলায় জামিন পায় আর আমি 323 দ্বারাই, যেটার হাইয়েস্ট পানিশমেন্টের চেয়ে বেশি আমার ঘাটা হয়ে গেছে। দোয়া করি তোমরা যে যে জায়গায় আছো, বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসন করার লাগে, যদি আমার কোনো আন্দোলন সংগ্রাম অংশগ্রহণ করা লাগে, এর জন্য আমি 24 ঘন্টায় প্রস্তুত আছি। কারণ আওয়ামী লীগ সরকার যা করে দিয়ে গেছে 100 বছরে কেউ করতে পারবে না। এই যে মেট্রো রেলটা, এটা কে বানাইছে? আওয়ামী লীগ সরকার বানাইছে। দেশে যে উন্নয়ন করে গেছে, আজ দেশে যে হাহাকার,
আর এগুলোর লেগে আমি বর্তমান সরকারের দোষ দেবো না, এগুলোর লেগে ডক্টর ইউনূস দায়ী। কারণ এগুলো বলবেন এটা তো দুর্বলের উপরে মিয়া সবলের অত্যাচার মিয়া। আপনি তো সবচেয়ে বড় মাথা মোড়া মূর্খ। এই জন্য আমি জামাতে সাপোর্ট করি। হ্যাঁ, জামাতে ক্ষমতা আসা দরকার, আপনাদেরকে শিক্ষা দেওয়া দরকার। উচিত কথায় তো বন্ধু বেজার, গরম ভাতে হলো বিলাই বেজার। 3টা সন্তান আছে মেয়ে আমার, যে আমার যদি কিছু হয়ে যায় আমার পরিবার কে চালাবে বা আমার সংসার কিভাবে চলবে, আমি গরিব মানুষ, এত কথা বলার দরকার কি? অনেক সুশীল বাবুরা আমার জ্ঞান দেয় যে আপনি গরিব মানুষ ভাই, থাক মিয়া এই দেশে আপনি একলা কি করতে পারবেন, আপনার এত বক বক করার কি দরকার, মানে এইভাবে জোরে চিল্লে কথা বলার। আসলে কি জানেন, এদের কথা হচ্ছে দেখবা শুনবা, কথা বলবা না, কোনো বিপদে পড়বা না। এরাই এই কথাগুলো বলে। কি হচ্ছে তাদের কথা হচ্ছে আমরা দেখবো শুনবো, কথা বলবো না, কোনো বিপদে পড়বো না। যখন যে সরকার আসে সে সরকারের সাথে চাটামি করবো একটু সুবিধা নেওয়ার জন্য। ওরা তো আমার সাথে 70,000 গুণ বেশি দালাল। আরে আমি তো আমি তারেক রহমানের সমালোচনা করেছি নির্বাচনের আগে, তারেক জিয়ার ওপেন সমালোচনা করেছি। অনেকে বলতেছে তোমার বিএনপি লোক মাইরা ফেলাইবো। আমি ভাই আমার হায়াতের মালিক কি বিএনপি বা তারেক রহমান? আমি সাইফুলের হায়াত এবং মতের মালিক কি তারেক রহমান না বিএনপি না আওয়ামী লীগ না জামাত, যে আমাকে ওরা মেরে ফেলবে? না, যদি তারা আমার উপরে পিছন থেকে আক্রমণ করে তাহলে তারা কাপুরুষের মতো সামনের থেকে আক্রমণ করবে, মানুষ ভিডিও করবে, সারা বাংলাদেশ দেখবে যে হকার সাইফুলকে হত্যা করা হয়েছে রাজপথে। কেন? সে সব সময় সত্যের পক্ষে কথা বলেছে। আমার এর চাইতে বড় সৌভাগ্য আর হতে পারে কিনা? এইরকম মৃত্যু আমি চাই। আমি চাই হে বাংলাদেশের সন্ত্রাস সাদাবাজ যারা আছো আমাকে রাস্তায় মেরে ফেলো। আমি আজকে শেষবারের মতো বলবো মিডিয়ার সামনে, প্রিয় দেশবাসী আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বলতেছি যদি কারো বুকের পাটা থাকে, বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, যদি কারো সৎ সাহস থাকে, আমি রাস্তায় যাত্রাবাড়িতে হকারি করে বলে দিলাম আমার ঠিকানা, আইসা আমাকে ডাইরেক্ট শুট করে দাও, আমি চলে যাবো আমার মালিকের কাছে। কিন্তু তারপরও তোমার মতো সন্ত্রাস সাদাবাজ মাস্তানের কাছে আমি মাথা নত করবো না। আমার মালিক আল্লাহ, আমি আল্লাহর গোলামি করব, তোমার গোলামি আমি করব না, পয়সা দিলেও করব না। সত্যের পক্ষে বা রাঘব বোয়ালদের বিরুদ্ধে কথা বলতে ভয় না পাওয়ার কারণ হচ্ছে আমি যেদিন পৃথিবীতে আসছি আমার মৃত্যুর টিকিটটা সাথে করে নিয়ে আসছি। ওই মৃত্যুর টিকিটের তারিখ সময় ফিক্স করা, এর একদিন আগে আমি সাইফুলকে কেউ মারতে পারবে না। যদি আমি কারো হাতে মারা যাই এই বক্তব্য দিতে গিয়ে, তাহলে আমি মনে করবো পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আমি। কারণ আমি সৎ কিনা সেটা জানে কে? আল্লাহ পাক জানে। অনেকে যদি মনে করেন যে আমাকে মিডিয়া কিছু টাকা দিয়ে বক্তব্য দেয়, আপনার আমল এবং ঈমান দুটার মধ্যে গজব পড়ছে। কারণ আপনি জানেন না আমি টাকার জন্য বক্তব্য দিই না, আল্লাহর কসম খেয়ে বলছি টাকার বিনিময়ে বক্তব্য দিই না। তাহলে প্রশ্ন হইতেছে হকারি করে বক্তব্য কেন দিই? হকারি করে বক্তব্য দিই যখন আমার দেশের তেলবাজ সুশীল বাবুরা বসে বসে ললিপপ খায়, দেশের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে, উনারা টুশব্দ করতে সাহস পায় না, তখন আর আমি চুপ করে থাকতে পারি না। কারণ আমার কিঞ্চিত পরিমাণ রাজনীতির অভিজ্ঞতা রয়েছে পিছনে, যেহেতু আমি ছাত্র রাজনীতি করেছি। আমি হয়তো ভার্সিটিতে যাই নাই, কিন্তু কলেজে তো লেখাপড়া করেছি ভাইয়া। অনেকে আমাকে বলেন যে হকার অশিক্ষিত, সেও রাজনীতি নিয়ে কথা বলে, ওই ছেলেটাও খামাখা বুদ্ধিজীবী। আরে ভাই আমার হকার তো আপনি এখন দেখছেন হকার হয়েছি, আমার অতীত ইতিহাসটা একটু ঘেটে দেখবেন, আমার এলাকায় যাবেন, 2-4 জন মানুষকে জিজ্ঞাসা করবেন যে এই যে একটা হকার ভাইরাল হয়েছে ফেসবুকে, এই ছেলেটা আপনার এলাকার সন্তান আগে কি করতো? তারা বলবে যে এই যে হকার সাইফুল যে হকারি করে এখন আর মিডিয়ায় কথা বলে, এই ছেলেটি এক সময় এই কবিরহাট বাজারে স্লোগান দিত, ওর স্লোগানের সাথে সাথে হাজার হাজার মানুষ করতালি দিয়ে উৎসাহিত করত। এই হকার সাইফুল ওই কবিরহাট যেখানে আমার জন্ম, ওই জায়গাতে বক্তব্য দিতাম, অসংখ্য মানুষ বক্তব্য শোনার জন্য হাততালি দিত।